2024 সালে এসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হলো। এই পতনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল আজ থেকে প্রায় 13 বছর আগে 2011 সালে। সেই সময়ে ক্লাস 7-এর একটা কিশোর একটা গ্রাফিতি করেছিল, দেয়ালে লিখেছিল বাশার আল আসাদ, তাকে উদ্দেশ্য করে লিখেছিল, ডাক্তার এবার তোমার পালা। এই লেখাটার কারণে, জাস্ট এই একটা লাইনের কারণে সেখানে পতনের আন্দোলন শুরু হয়েছিল, যেটা 13 বছর ধরে চললো 2024 সাল পর্যন্ত এসে। এখন এসে বাশার আল আসাদ শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালাই গেছিলো তেমন তিনি সিরিয়া থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তো এই লাইনের মাঝে যেটা কি, বা সিরিয়ার গৃহযুদ্ধের ইতিহাস, বা সিরিয়া এত ঝামেলা কেন, আর এত মানে ঝামেলাটা এমন যে আপনি কার পক্ষ নেবেন এটা ডিসাইড করাও খুব টাফ হয়ে যায়। তো এই ঝামেলার ডিটেলস গল্প নিয়েই আজকের ভিডিও। তো গল্পটার সাথে আপনি যদি এই 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে থেকে থাকেন, তাহলে আপনি খুবই ভালো মতো রিলেট করতে পারবেন যে সিরিয়ার আম জনতা কিসের মধ্যে দিয়ে গেছে, তাদের এই স্ট্রাগলটা কী ছিল। মানে এটা খুবই মানে আপনার কাছে রিলেটেবল লাগবে। তো চলুন শুরু করা যাক। গত 15 বছরে বাংলাদেশে, অর্থাৎ হাসিনা আমলে, আমরা বাক স্বাধীনতা আমাদের চর্চা করতে পারতাম না। মানে আমরা আমাদের সেরকম স্বাধীনতাই ছিল না, মানে খুবই সেন্সরশিপ একটা জীবনযাপন করতাম আমরা। তো এই সেন্সরশিপ জীবনযাপন যদি আমি সিরিয়ার সাথে তুলনা করে থাকি, সিরিয়ায় সেন্সরশিপ জীবনযাপন করতেছে 1963 সাল থেকে। 1963 সালে সিরিয়ায় একটা জরুরি অবস্থা জারি করা ছিল, সেটা বহাল ছিল 2011 সাল থেকে 11 সাল পর্যন্ত। এখন হয়তো ভাবতেছেন যে 2011 সালের পরে হয়তো পরিস্থিতি ভালো হয়েছে, না, পরিস্থিতি এরপরে আরও বেশি খারাপ হয়েছে। দেখেন 63 সালের পরে জরুরি অবস্থা ছিল, এরপরে 1971 সাল পর্যন্ত, অর্থাৎ যে সময় বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো সেই সময় পর্যন্ত বিভিন্ন শাসক আসতে গেছে। এই সময় ক্ষমতা দখল করে হাফিজ আল আসাদ, যিনি ছিলেন বাশার আল আসাদের পিতা। 1971 সালে তিনি সেনাবাহিনীতে ছিল, জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে, এবং 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিল। 2000 সালে কী হয়েছে, তিনি ক্ষমতাচ্যুত হয়েছে? না, তিনি নর্মালি মৃত্যুবরণ করছে। মানে এই সময়ে জনগণ খুবই সেন্সরশিপের মধ্যে দিয়ে জীবনযাপন করতে, এমনি তো 63 সাল থেকেই চলতেছে, মানে এই সময়ও ছিল। তার আরেকটা কারণ ছিল, কারণটা হচ্ছে ইসলামের শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব। দেখেন সিরিয়ার যত জনগণ আছে এর মধ্যে মোটামুটি 80% প্লাস হচ্ছে মুসলিম। এই মুসলিমদের মধ্যে আবার 75%-এর মতো হচ্ছে সুন্নি, এবং বাদবাকি শিয়া জনগোষ্ঠীর আর কি। মানে এখানে মেজরিটি মুসলিমদের মধ্যে মেজরিটি কিন্তু সুন্নি। কিন্তু 1971 সালে যখন হাফিজ আল আসাদ ক্ষমতা গ্রহণ করলো, মানে ক্ষমতা দখল করলো, তখন তিনি কিন্তু আবার শিয়া গোষ্ঠীতে বিলং করতো। আবার দেশের মেজরিটি সুন্নি, তাই তার একটা ভয়ের জায়গা ছিল যে তারা বিদ্রোহ করে বসে কিনা। তো এই সময় তিনি সুন্নিদেরকে বিভিন্নভাবে সেন্সর করতে থাকলেন, যে তাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হতে থাকলো, যে তারা কোনোভাবে যেন বিদ্রোহ করতে না পারে। তো এই সেন্সরশিপ জীবনযাপন ওই 1963 থেকে 1971 পর্যন্ত যা ছিল, 71-এর পরে আরও বেড়ে গেল। আর স্বভাবতই যেটা হয়েছে যে শিয়া জনগোষ্ঠীর সংখ্যা কম হলেও তারা চাকরি বলেন বা অন্যান্য রাজনৈতিক সুবিধা অনেক বেশি পেত, কারণ তিনি রাষ্ট্রপ্রধান আছে। মানে এই সুন্নি আর শিয়া কিন্তু ওখানে আপনার বিভেদটা অনেক বেশি হয়েছে, যে শিয়ারা অনেক বেশি সুবিধা পাচ্ছে, অথচ মাত্র তারা 15%, কিন্তু তারাই 15% না, তারা হচ্ছে আপনার 25%-এর মতো, তারাই বেশি সুবিধা পাচ্ছে। মানে এরকম একটা দ্বন্দ্ব ওই সময় চলতেছিল। আর এই শিয়া আর সুন্নি ইস্যুটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা পরবর্তীতে ভিডিওর পরবর্তী পার্ট, মানে এই পরবর্তী অংশগুলো যখন দেখবেন তখন আরও ভালো মতো আইডিয়া পাবেন আর কি। তো 2000 সালে যখন হাফিজ আল আসাদ মৃত্যুবরণ করলেন, তখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন বাশার আল আসাদ, তার পুত্র। কারণ বলতে পারেন যে আরে তার বাবা এত স্বৈরাচারী করছে, তার ছেলে আবার ক্ষমতা গ্রহণ করলো, জনগণ কি মানে ওই টাইমে ওই যখন মারা গেল, ওই মাঝখানে যে ট্রানজাকশন পিরিয়ড ছিল, এই সময় কি জনগণ কোনো প্রোটেস্ট করে নাই বা তারা কিছু করে নাই? আসলে জনগণ বাশার আল আসাদকে অ্যাকসেপ্ট করছিল সেই সময়। কেন অ্যাকসেপ্ট করছিল? অ্যাকসেপ্ট করার একটা কারণ ছিল হচ্ছে যে তার একটা গ্রহণযোগ্যতা সেই সময় ছিল। তিনি লন্ডন থেকে ডাক্তারি পড়াশোনা করছিলেন, তিনি কিন্তু পেশায় ছিলেন একজন ডাক্তার। আবার তিনি বিবাহ করছিলেন, তার ওয়াইফ ছিল আবার সুন্নিতে, মানে সুন্নি ছিল। তো এই ক্ষেত্রে সুন্নিদের একটা ছিল যে না, তিনি শিয়া হলেও সুন্নি কাউকে বিয়ে করছেন, মানে ভাবছিল না এবার আর ওরকম ঝামেলা হবে না। কিন্তু বাস্তবতা যেটা হয়েছে যে ঝামেলা হয়নি, এরকম হয়নি, অর্থাৎ ঝামেলা হয়েছে। যে তিনি তার পিতা যে পথ দেখা গেছে, তিনি সেই স্বৈরশাসনের পথেই হাঁটছেন, শিয়াদেরকে বেশি সুবিধা দিচ্ছেন। মানে মোট কথা যে আগে যেরকম চলতেছিল তিনি সেইভাবেই চলতেছিলেন, মানে জনগণ আবার ফেড আপ। এখন জনগণ ফেড আপ, এরপরে যেটা হইলো যে 2007 সালের দিকে সিরিয়াতে একটা খরা হয়, অর্থাৎ আপনার কৃষিপণ্য উৎপাদন কমে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, জীবনমান অনেক কমে যাচ্ছে, মানে জীবনযাপন করার কষ্ট হয়ে যাচ্ছে, মানে সেখানে ক্ষোভ আরও বেড়ে যায়। এই জিনিসটা রিলেট করতে পারবেন 1974 সালে যখন বাংলাদেশে এই স্বাধীনতার পরবর্তী সময় যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হলো। দুর্ভিক্ষতে অনেক সহযোগিতা আসতে বা অনেক
ব্যবস্থা হয়তো নেওয়ার উপায় ছিল হয়তো বা, কিন্তু শেখ মুজিব সরকার সেইভাবে নিতে পারে নাই, বা আওয়ামী লীগের লোকজন এত দুর্নীতিগ্রস্ত ছিল, মানে তারাই যা সাহায্য অনুদান আছে সব তারাই চেটেপুটে খেয়ে শেষ করে ফেলতো আর কি। তো এরকম যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো সুবিধা আবার শিয়া জনগোষ্ঠী পাইছে, মানে সুন্নিরা ওইভাবে পায়নি। এরপরে যেটা হলো 2010 সালের কথা, আরব স্প্রিং শুরু হয়ে গেল, অর্থাৎ আরব বসন্ত। তিউনিসিয়ায় একজন ব্যবসায়ী নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে আত্মহত্যা করলো জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির কারণে। তো এরপরে সেটা ধীরে ধীরে পুরো আরব বিশ্বে ছড়ায় পড়তে লাগলো, কারণ আরব বিশ্ব তো পুরোটাই স্বৈরাচারী ছিল, মানে সবগুলো স্বৈরশাসক রাজতন্ত্র টাইপের চলতো আর কি, পরিবারতন্ত্র চলতো। তো সবগুলো আরব দেশে ছড়িয়ে পড়তে থাকে। তো সেই সময়ে জনগণ যখন দেখতেছে আরে আরব বিশ্বে তো একটা চেঞ্জ আসতেছে, আমরা ওই চেঞ্জের মধ্যে আমাদেরকেও যেতে থাকবে। আমরা সেই 1963 সাল থেকে এরকম করে একের পর এক সেন্সরশিপের মধ্যে যাচ্ছে, আমাদের নর্মাল যে রাইট সেগুলো পর্যন্ত পাচ্ছে না। দেখেন এটা কিন্তু বলতেছি 2010 সালের কথা, মানে যখন টিউনিসিয়ায় বিপ্লব হচ্ছে, এবং এই 1963 থেকে মানে এই কেওয়াসটা সিরিয়াতে বজায় আছে, মানে সিরিয়ার জনগণও ফেড আপ আসলে। ঠিক সেই সময়ের কথা, মুয়াইয়া সিয়াসনে নামে একজন 14 বছর বয়সী একজন কিশোর, ক্লাস 7-এ পড়ে সে গ্রাফিতি কলেজ ডাক্তার, এবার তোমার পালা। মানে বাশার আল আসাদ তো বলছিলাম সে পেশায় ডাক্তার ছিল, যখন লন্ডনে থাকতো তখন ডাক্তারি করতো সে। তো ডাক্তার এবার তোমার পালা মানে বোঝাচ্ছে কি যে এই তো তিউনিসিয়ার কী অবস্থা হয়েছে দেখছো, এরকম অবস্থা তোমারও হবে, এবার তোমার পালা। এই একটা লাইন বাশার আল আসাদের সরকার সহ্য করতে পারে নাই, যে তাকে মনে হয়েছে যে না, চারপাশে যে অবস্থা হচ্ছে এই লাইনটা আমাকে দমাতে হবে। তো এটা দমানোর জন্য কী করলো, যে সালিশি অভিযান করলো যে কে লিখছে এটা তাকে ধরতে হবে। তো এরকম তারা মানে কেউ তো বলে না যে অমুক ছেলে লিখছে, তো তারা সন্দেহ করে এরকম 15 জনকে আটক করে, এবং 15 জনকে যে আটক করে তাদেরকে এত নির্মম অত্যাচার করা হয়। তাদের এই মানে তারা কিশোর মাত্র, মানে 14-15 বছর বয়স, এরকম 15 জনকে ধরে নিয়ে গেছে। তাদেরকে সিলিংয়ে ঝুলায় পেটানো হয়, তাদের হাত থেকে আঙ্গুল থেকে নখ তুলে ফেলা হয়, হাত পা ভেঙে ফেলা হয়, দাঁত ভেঙে ফেলা হয়, মানে এত বাজেভাবে তাদেরকে নিপীড়ন নির্যাতন করা হয়। এরপরে যখন এই খবরটা ছড়িয়ে পড়লো যে ডাক্তার এবার তোমার পালা, এই লেখাটার কারণে সারা সিরিয়ায় মানে একটা আন্দোলন বেঁধে গেল, সবাই প্রোটেস্টে নেমে গেল। যে প্রোটেস্টে কী ছিল জানেন, যে ওই ছেলেদেরকে ওই 15 জনকে ছেড়ে দেওয়া হোক। তারা কিন্তু সরকারের পতনের জন্য আন্দোলন তখনও শুরু হয় নাই, মানে এটা 24-এর কোটা আন্দোলনের সাথে রিলেট করতে পারবেন আর কি, যে হাসিনার পতনের জন্য এক দফা কিন্তু তখন শুরু হয়নি। শুরুতে কোটা সংস্থা ছিল, তারপর 9 দফা, তারপর এরকম এক দফা, এরকম বিভিন্ন ট্রানজ্যাকশন পিরিয়ড গেছে। তো কথা হচ্ছে যে যখন সবাই এরকম আন্দোলন করতেছিল, তখন দেখলো যে আন্দোলন, তখন আসাদ সরকার ভাবলো যে না, তাদেরকে ছেড়ে দেওয়া হোক সেই 15 জনকে আন্দোলন দমানোর জন্য। সেই 15 জনকে ছেড়ে দেওয়ার পরে আন্দোলন আরও বড় হয়ে যায়। কিভাবে দেখেন, এই যে 15 জন, তাদেরকে এত নির্মমভাবে অত্যাচার করা হয়েছে যে যেটুক বর্ণনা করলাম একটু শুনি তো মানে একটা বিভৎস রকম, যে গা শিউরে ওঠে। আর পুরো বর্ণনা তো ওইভাবে করতেছি না, পুরো বর্ণনা আমি নিজে পড়িও নাই, কারণ আমার ওই মানসিকতাও ছিল না, যে একটু পড়ে আমার মানে নিজেরই একটা খুব খারাপ লাগার একটা অবস্থা তৈরি হয়েছে। তো তাদের যখন সবাই দেখে যে তারা হাঁটতে পারছে না, দাঁত ভাঙা, হাত ভাঙা, হাতে কোনো নখ নাই, সব তুলে ফেলা হয়েছে, মানে এইরকম অবস্থা দেখে চারপাশে আন্দোলনটা আরও বড় হয়ে যায়। তখন থেকে দানাবার্তা থেকে আরে এরা করছে এটা কি, মানে এইভাবে এরা এইরকম মানে কিশোরদের উপর এরকম নির্যাতন চালাইছে জাস্ট এই লাইনটা লেখার জন্য। তখন থেকে কিন্তু আসাদ বিরোধী একটা আন্দোলন শুরু হয়ে যায়, সবাই রাস্তায় নেমে আসা শুরু করে। এবং দেখেন এটা হচ্ছে জনগণের সাথে সরকারের একটা লড়াই, মানে জনগণ তো নিরস্ত্র, তারা কি ইউজ করতেছিল, এই যেমন 24-এ কী ইউজ করা হয়েছে, ইট পাথর লাঠি এরকম, তারও এরকম ইউজ করা হচ্ছিল। আর বিপরীতে তাদের আইনশৃঙ্খলা বাহিনী, তাদের পুলিশ কি ইউজ করতেছিল, মরণাস্ত্র ইউজ করতেছিল, অনেক মানুষজন মারা যাচ্ছিল। সেই মানুষজন মারা যেয়ে কেউ যখন আবার হসপিটালে চিকিৎসা নিতে যাচ্ছিল, সেই চিকিৎসা নেওয়ার সময় থেকে সেখানে আবার পুলিশ থাকতো, তাদেরকে আবার গ্রেপ্তার করে নিয়ে যেত। বাংলাদেশের সাথে এই 24-এর আন্দোলনের সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারতেছেন না। তো তখন তারা করলো কি, আবার হসপিটালে চিকিৎসা নেওয়া বন্ধ করলো। তখন তারা করলো মসজিদে চিকিৎসা দেওয়া শুরু করলো। ডাক্তাররা মসজিদে, যে মানে মসজিদে একটা ওটি হয়ে গেছে, অপারেশন থিয়েটার হয়ে গেছে। তখন এই আসাদ সরকারের বাহিনী মসজিদে যে হামলা করে, মসজিদে হামলা করার পর সেখানে ডাক্তার, রোগী সবাই মারা যায়, মানে যারা এখানে সেবা দিচ্ছিল। তখন আন্দোলনটা আরও বড় হয়েছে, যে আর মসজিদে পর্যন্ত হামলা করতেছে, মানে এটা কী টাইপের জঘন্য একটা সরকার। তো এই যে আন্দোলন করতেছে, এটা 2011 সালের কথা, যে এইটা যখন ধীরে ধীরে ফুসে উঠতে থাকে, তখন আবার গভর্নমেন্টের সেনাবাহিনীর একটা উইং তারা আবার বিদ্রোহ ঘোষণা করে যে না, এই গভর্নমেন্টে এই জনগণের সাথে এরকম করতেছে, এটা তো জনগণের গভর্নমেন্ট, আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান করলাম। তারা আর একটা দল গঠন করে, সেই দলের নাম ছিল ফ্রি সিরিয়ান আর্মি। তো এই দলের মানে মানে প্রথমে তো একদম ছোট ছিল, পরে এই দল আরও বাড়তে থাকে, স্থানীয় যেগুলো গোষ্ঠী আছে তারাও এইখানে যোগ দিতে থাকে। মানে এই দলটা তার মানে এখন সেই 2011-তে, অর্থাৎ এখন সিরিয়াতে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। তো ফ্রি সিরিয়ান আর্মি যখন আবার আসাদ সরকারের সাথে যুদ্ধ শুরু করে দিল, তখন কি হলো, রাশিয়া আসাদ সরকারকে সমর্থন করলো, যে আমরা আসাদ সরকারের পাশে আছি। কী হলো ভাই, রাশিয়া আবার কোত্থেকে আসলো এই জায়গায়?
দেখেন রাশিয়ার এন্ট্রিটা এই জায়গায় আবার মানে আরেক ঝামেলা। পুরো ইউরোপীয় ইউনিয়নের যতগুলো কান্ট্রি আছে তারা শীতকালে যে তাদের মানে শীত তো অনেক বেশি পড়ে, তাদের গিজার চালাতে হয়, হিটার চালাতে হয় ঘর গরম রাখার জন্য। তো এর জন্য বিপুল পরিমাণ গ্যাসের প্রয়োজন। এই গ্যাসটা আসে কই থেকে? রাশিয়া থেকে আসে। এই গ্যাস কিন্তু এখনও রাশিয়া থেকেই যায়। এই ইউক্রেন যুদ্ধের সময় এটা নিয়ে বহুত কাহিনী চলছে আর কি। তো তাই ইউরোপীয় ইউনিয়ন প্ল্যান করতেছিল যে না, আমরা রাশিয়ার উপর নির্ভরশীলতা কমাই, আমরা মিডল ইস্টের যেগুলো আরব কান্ট্রি আছে সেখান থেকে আমরা গ্যাস আমদানি করবো। তাহলে এখানে একটা পাইপলাইন প্রয়োজন রাশিয়া থেকে, যেটা ইউরোপীয় ইউনিয়নে আছে। অ্যান্ড পাইপলাইনটা এখন নিয়ে যেতে হলে আমার সিরিয়ার ওপর দিয়ে নিয়ে যেতে হবে। তো সিরিয়ান গভর্নমেন্ট এটা শুরুতে রাজি হয় না ওইভাবে। তো মানে এটা ছিল হচ্ছে সিরিয়ার গভর্নমেন্ট আর রাশিয়ার গভর্নমেন্ট বেশ ভালো বন্ধু ছিল। এখন এই যে সিরিয়া তো রাশিয়ার জন্য কোন এক জায়গায় কোন একটা অবদান রাখছে, সেই জন্য রাশিয়া এখন সমর্থন দিল কাকে? মানে এই গ্যাস ইস্যুতে, গ্যাসের পাইপলাইন ইস্যুতে বাশার আল আসাদ সরকারকে বললো যে আমরা তোমার পাশে আছি, তোমার কোনো হেল্প লাগলে বলো, আমি বড় ভাই তোমার পাশে আছি। আচ্ছা, ভালো কথা, ভালো কথা। এরপরে রাশিয়া একটা মোড়ল অলরেডি এখানে একটা মিডল ইস্টের মতো একটা সেন্সিটিভ জায়গায় বড় ভাইগিরি করতেছে। আরেক বড় ভাই আমেরিকা কি নাকে তেল দিয়ে ঘুমাবে নাকি? তারা এখানে এসে আবার ইনভলভ হওয়া শুরু করলো। এখন রাশিয়া তো সরকারকে সমর্থন দিচ্ছে, আমেরিকা কী করবে? আমেরিকা দিল ফ্রি সিরিয়ান আর্মি যারা আছে তাদের সমর্থন দেওয়া শুরু করলো। বললো তোমাদের কী লাগবে? হয়তো আমরা বড় ভাই আছি, তোমার কী লাগবে বলো, আমি সাহায্য করবো, অস্ত্র টাকা পয়সা যা লাগে আমি দিচ্ছি। মানে বলতে গেলে আমেরিকান সরকার ছিল জনগণের পক্ষে, মানে জনগণ যেটা চাচ্ছিল তার পক্ষে, যে আসাদ সরকারের পতন হোক। এখন ওই যে বলছিলাম যে শিয়া সুন্নি একটা ইস্যু আছে এখানে, মাথায় রাখেন। এইখানে আরেক বড় ভাইগিরি ফলাইছে হচ্ছে ইরান। ইরান তো শিয়া অধ্যুষিত একটা জনগোষ্ঠী। যেমন ইরান যে এখন হামাসকে সহযোগিতা করতেছে, এটা কিন্তু একটা, অনেকে এটা দেখে যে এটা একটা শিয়া ডমিনেন্স হিসাবে, এই দৃষ্টিকোণ থেকে অনেকে দেখে, এটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ আছে। তো এই হিজবুল্লাহ বলেন, তারাও শিয়া ডমিনেন্স একটা গোষ্ঠী। তো এখন ইরান বললো যে সরকার যেহেতু শিয়া, আসাদ সরকার, আমরা ওইদিকে সমর্থন দিচ্ছি। তার মানে রাশিয়া আর ইরান গেল হচ্ছে সরকারের পক্ষে, আর এদিকে আপনার ইউএসএ ফ্রি সিরিয়ান আর্মি এদের পক্ষে থাকলো। এরপরে সিরিয়ার মধ্যে আবার কুর্দিদের আলাদা একটা জনগোষ্ঠী আছে, তাদের সাথে আবার তুর্কিদের কিছু ইস্যু আছে, সেটা বলতে গেলে আবার বিশাল হয়ে যাবে, সেদিকে আজকে যাবো না। সেই জন্য আবার ওদিকে তুরস্ক আবার এদেরকে কখনো সহযোগিতা করছে, মানে তুরস্কের সাথে আবার এদের একটা লেনদেন তৈরি হয়েছে। মানে দেখেন, আবার জর্ডানেরও এখানে একটা লেনদেনের ইস্যু তৈরি হয়েছে। আবার সিরিয়ার পার্শ্ববর্তী দেশ বলবো না ঠিক, মানে দালাল বলা যায় যে ইসরায়েল, তারা আবার মানে তারা তো চাইবে না যে এখানে আবার মুসলিম ডমিনেন্স ক্রিয়েট হোক, এটা তাদের জন্য আবার হুমকি। বা ইরানের ডমিনেন্স ক্রিয়েট হোক, তারাও তো চাবে না। মানে তারাও এখানে একটা কি বলে, একটা ভূমিকায় আছে দালালি করার, এই বড় ভাইগিরি ফলানোর। মানে দেখেন, এটা অনেকগুলো দেশের একটা মোড়লগিরি করার একটা জায়গা হয়ে গেছে। মানে এটা হয়েছে একটা বক্সিং রিং, যে যার মতো প্লেয়ার পাঠাচ্ছে। মানে এই প্লেয়ারগুলো আবার সবাই সিরিয়ান, এই যে ফ্রি সিরিয়ান আর্মিতে যারা আছে তারা তো সিরিয়ান। আমেরিকা বলতেছে কী লাগে আমি দিচ্ছি, ওদিকে রাশিয়া আসাদ সরকারকে বলে কী লাগে আমি দিচ্ছি। মানে এভাবে সবাই ওখানে বক্সিং রিংয়ে পাঠাচ্ছে আর সবাই এনজয় করতেছে, সবাই সবার দাদাগিরি দেখাচ্ছে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সেই সময়ে আইএস যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট, তারা যখন ইরাকে তাদের সম্প্রসারণ করতেছিল তখন নাম ছিল ইসলামিক স্টেট অফ ইরাক, ISI। পরবর্তীতে কিন্তু এটা হয় ISIS, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। অর্থাৎ তারা ভাবলো যে আচ্ছা, সিরিয়াতে তো ঝামেলা চলতেছে, দেখি ঝামেলার মধ্যে যে আমরা ওখানে একটা কিছু করতে পারি নাকি। আরেক ঝামেলা, মানে রিংয়ে এখন নতুন বক্সার ঢুকে পড়লো। তো এরকম ঝামেলা চলতেছিল। এটা 2011-তে শুরু হয়েছে, এরকম চলতেছিল। এর মাঝখানে 2013-তে এসে আসাদ সরকার কেমিক্যাল উইপেন ইউজ করে, বিষাক্ত গ্যাস ইউজ করে। যে এই কেমিক্যাল উইপেন ইউজ করা কিন্তু যে যুদ্ধের যে নিয়ম, কি একটা অবস্থা দেখছেন, আমাদের যুদ্ধেরও নিয়ম আছে, সেই নিয়ম যেগুলো আন্তর্জাতিক নিয়ম আছে সেগুলোর লঙ্ঘন, যে আপনি কেমিক্যাল উইপেন ইউজ করতে পারবেন না। তো এরকম কেমিক্যাল উইপেন ইউজ করার জন্য বেশিরভাগ বাচ্চা মারা যায়, আর অনেকেই মারা যায়, অনেক সিভিলিয়ান মারা যায়। তো এটার জন্য আবার ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করা হয় যে না, তাদের বিরুদ্ধে, এই আসাদ সরকারের বিরুদ্ধে এরকম ইন্টারন্যাশনালি ব্যবস্থা নেওয়া উচিত, তাদের উপর স্যাংশন দেওয়া উচিত। এরকম এই মামলা আর মানে চলতে পারেনি, কারণ হচ্ছে রাশিয়ার চীন এটাতে ভেটো দিচ্ছিল যে না, এরকম কিছু না, ওখানে এরকম কিছু ঘটে নাই। মানে এরকম একটা স্টেটমেন্টে বা আইনি ফাঁক করে তারা এটা ভেটো দিয়ে এই মামলাটা আর আগায় নেয়। তো 2013 সালে যখন তারা এরকম কেমিক্যাল উইপেন ইউজ করলো, এরপরেও কিন্তু তারা অনেকবার করছে, প্রায় 200 বারেরও বেশি তারা বিভিন্ন স্থানে কেমিক্যাল উইপেন ইউজ করছে। করার পরে এরপরে আমেরিকা বড় ভাই এসে এখানে এয়ার স্ট্রাইক শুরু করলো। এয়ার স্ট্রাইকে যে তারা দাবি করলো যে আসাদ সরকারের যেগুলো ঘাঁটি আছে সেগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি আর কি। বাস্তবে যেটা হয়, আমজনতায় ক্ষতিগ্রস্ত হয়। তাই হচ্ছে যে সেই সময় অনেক সিরিয়ান, তাদের খাবারের অভাবে, মানে এরকম যুদ্ধবিধ্বস্ত একটা অবস্থায়, সব কিছু ঠিকঠাক থাকে, সবাই চেষ্টা করতেছিল জীবন যেভাবে হোক জীবন বাজি রেখে ইউরোপীয় ইউনিয়নের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য। কোনো রকম ছোটো ছোটো বোটে তারা সাগর পাড়ি দিচ্ছিল ইউরোপীয় ইউনিয়নের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার সময়ের জন্য।
এটা হচ্ছে 2015 সালের ঘটনা, আমার এখনও মনে আছে। আইলান কুর্দি 3 বছরের একটা শিশু, তিনি এরকম মারা যায়, এই বিচে তার মরদেহ পড়েছিল। সেই ছবিটা মানে সব মানে আপনাদের অন্তত বোঝার বয়স হলেও দেখে থাকবেন আর কি। তো সেই সময় আমার মনে আছে যে আমরা ইদানিং যে আমি যে ইউটিউবে যে লাইভ করি মাঝে মধ্যে পডকাস্ট টাইপের করে, আমরা 3 জন বন্ধু মিলে করি। তো 3 জন বন্ধু মিলে এই 2015 সালে আমরা এই আইল্যান্ড কোড দেখে কথাবার্তা বলতাম। তার ছবি একবার আমি আমার এই বন্ধুর সাদির ফোন থেকে আপলোড দিতে যে অন্য একটা ছবি আপলোড দিয়ে ফেলছিলাম, একটা ঘড়ির ছবি সম্ভবত। মানে সেই সময় আমরা এগুলো নিয়ে কথা বলতাম যে কী চলতেছে আসলে। তা আমার এই যখন আমি আজ স্ক্রিপ্টটা লিখতেছিলাম তখন আবার সেই স্টোরিটা মনে পড়ে গেল আমার, যে আমরা সেই 9 বছর আগে এই কথাগুলো বলতেছিলাম, এই 2024-এ এসে সেই আসাদ সরকারের পতন হলো। অঞ্চলভেদে এরকম অনেক সশস্ত্র গোষ্ঠী এরকম গড়ে উঠছিল যে আমেরিকা তাদেরকে ফান্ডিং করতো বিভিন্নভাবে, অস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, খাবার, মানে বিভিন্নভাবে ফান্ডিং করতো আর কি। করার পরে এরকম অনেকগুলো গোষ্ঠী, মানে এই পুরো সিস্টেমটার স্টেক হোল্ডার অনেকগুলো গোষ্ঠী হয়ে উঠছিল যে এই আসাদ সরকার বিরোধী। শেষমেশ যেটা হলো যে হাসিনার মতো আসাদ সরকারও পালাইতে বাধ্য হলো। তো এখন এটা নিয়ে যে আমজনতার জয় হয়েছে, পিছে আমেরিকার বিশাল ভূমিকা ছিল, যে বাংলাদেশে হাসিনারও বিরুদ্ধেও আমেরিকার একটা অবস্থান ছিল। আমেরিকার অবস্থান মানে আমেরিকা যেখানে থাকে সেখানে মানে তাদের স্বার্থ ছাড়া তারা কিছু করে না, মানে এটা তাদের কোনো না কোনোভাবে স্বার্থ রিলেটেড থাকে। তো সেটা বাদে যে জনগণ যেটা চাচ্ছিল সেটা ঘটছে, এটা একটা খুশির খবর। কিন্তু এটা কতটা খুশির খবর? আমার কাছে এটা সাময়িক খুশির খবর। কী জন্য দেখেন, এই যে বাংলাদেশের সাথে তুলনা করেন, 24-এর সময় যখন হাসিনার বিরোধী ছিলাম আমরা সবাই এক হয়ে রাস্তায় নামছি। তো হাসিনা পালানোর পর আমরা আবার বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন পরিচয়, মাজারে হামলা হচ্ছে, হিন্দুদের বাড়িতে হিন্দু পরিচয় বা অন্য কোনো কারণে হামলা হচ্ছে, এরকম মানে সাম্প্রদায়িক একটা, যদিও এখানে অনেকগুলো মানে বলা যায় ইন্ডিকেটর আমার হিসেবে পজিটিভ ছিল, যে আরও খারাপ হতে পারতো সেই হিসেবে হয়নি, কিন্তু যে খারাপটা হয়েছে বা যে ডিভাইডেড ইস্যুগুলো চলতেছে, আমরা অনেক ভাগ হয়ে গেছি, না এইভাবে দরকার বিষয়টা, না এইভাবে দরকার, মানে বিভিন্নভাবে আমরা এই ইস্যুগুলো চলতেছে আর কি। তো তাদের মধ্যে তাদের স্টেক হোল্ডার আরও বেশি, তাদের এই মারামারিটা হওয়ার সম্ভাবনা আরও বেশি। মারামারি বলতেছে না এখন আমরা সিরিয়াকে এইভাবে চালাবো, তার মধ্যে আবার পিছে বড় ভাই আমেরিকা বসে আছে, এটা আরও ভয়ানক বিষয়। তো এর থেকে মানে এখানে আবার আরও বেশি যে ভয়ের বিষয়টা আমার মনে হয় সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দালাল ইসরায়েল, তারা তো অবশ্যই চাইবে না এখানে মুসলিমরা বেশ একটা শক্ত ঘাঁটি হোক, এটা তাদের জন্য বেশ একটা কী বলা যায় মানে হুমকি হবে তাদের জন্য। তো তারা এরকম কোনো একটা রাষ্ট্র পাশে থাকুক সেরকম চাইবে না। তার মানে নিজেদের মধ্যে এই সিরিয়া নিজেদের মধ্যে তাদের যেন কেওয়াস লেগে থাকে এটা নিশ্চিত করতে এখানে ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করবে। তাদের কাছে টাকা পয়সা আছে, তাদের কাছে উন্নত প্রযুক্তি আছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে হোক বা যে কোনো পদ্ধতি ইউজ করে হোক, তারা এই কেওয়াসটা বজায় রাখার চেষ্টা করবে। আর এদিকে এই যে ইরানের কথাটা বলতেছিলাম, যে ইরান এই জন্যই মানে ইরান তো আবার প্যালেস্টাইনকে অনেকভাবে সাহায্য করতেছে, হামাসকে অনেকভাবে সাহায্য করতেছে, হিজবুল্লাহ লেবাননে আছে, তাদেরকেও অনেকভাবে সাহায্য করতেছে। তো ইরান এই জায়গায় মানে বলতে গেলে যে এই সিরিয়া যদি আবার কোনোভাবে যদি ডিরেক্টলি ইনডিরেক্টলি বা উপনিবেশ আকারে বা অন্য কোনোভাবেও যদি ইসরায়েলের আন্ডারে চলে যায়, তাহলে সেটা ইরানের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে না। আর রাশিয়া বড় ভাই তো বলতে গেলে এদিক দিয়ে এক প্রকার হেরেই গেলেন। তো এখানে নতুন বহুতগুলো সমীকরণ তৈরি হয়েছে, আর এখানে এত সমীকরণ তৈরি হয়েছে, এখন কোন দিকে যে অবস্থা যাবে বা আসলে পরিস্থিতি অ্যাট লাস্ট কী হবে সময়ই বলে দেবে। তবে আমি এই মুহূর্তে খুব একটা আশাবাদী নই, তবে সাময়িক খুশি এই জন্য যে তারা যেভাবে উদযাপন করতেছে, আমার বারবার 36শে জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে সেই সব ছবি ভিডিও দেখে। তো আমাদের সেই ভাইদের জন্য আমি দোয়া রাখি যে তারা যেন এত এই দীর্ঘ তাদের যে লড়াই সংগ্রাম সেটার জন্য একটা পজিটিভ ফলাফল তারা তাদের রাষ্ট্র ব্যবস্থায় আনতে পারে। আপনাদের কি মনে হয় এ নিয়ে? আপনাদের মতামত কি জানাতে পারেন? ধন্যবাদ ভিডিও দেখার জন্য।